ওই ডিসকভারি বা ওইসব জায়গাতে যখন ওই সে কোনো গাড়ি ফাড়ি তৈরি করা দেখায় না, এবারে রোবোটিক সিস্টেম এদিকে সে চাকাটাকে নিয়ে এসে লাগাচ্ছে, ওই সে নাটবোর্ড গুলা মানে মেশিনারি সিস্টেমে করে দিচ্ছে সব, ওই হাতটা এসে ওখানে লাগিয়ে দিচ্ছে, ও এসে হেডলাইটটা লাগিয়ে দিল, এই সব হয়। তাহলে সেই রকম ভাবে তোমাকে ভাবতে হবে এখানে গোটা সিস্টেমটাই একটা মেশিনারি সিস্টেম রয়েছে, যে সবাই মিলে একসঙ্গে কাজ করে সিস্টেমটাকে পুরো এগিয়ে নিয়ে যাচ্ছে। আজকে আমাদের আলোচনার যে বিষয়বস্তু সেটা রেপ্লিকেশন। ওকে, আমরা রেপ্লিকেশন দিয়ে শুরু করব। আচ্ছা, আমরা বলেছিলাম যে এই জায়গাগুলো শুরু করার আগে আরএনএ এর সমস্ত বিষয়টা, মানে সমস্ত রকমের আরএনএ গুলোকে খুব ভালো করে পড়ে আসতে, কারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেগুলো না পড়ে এলে আমাদের ডিএনএ রেপ্লিকেশন আজকে যা পড়াবার বিষয় সেটা তো খুব একটা অসুবিধা হবে না, কিন্তু এর পরের জায়গাগুলো আমাদের যথেষ্ট অসুবিধা হবে। তো আশা করছি তোমরা সেগুলো পড়ে ফেলেছো। ঠিক আছে, যাই হোক আমরা শুরু করি ডিএনএ রেপ্লিকেশন। দেখো, প্রথমেই রেপ্লিকেশন প্রসেস শুরু করার আগে আমরা একবার প্রথমেই ওই সেন্ট্রাল ডগমার যে বিষয় সেটা নিয়ে একবার জানবো, যা আমাদের আগেও বেশ কয়েকবার কথা হয়েছে সেই নিয়ে। হুম এখানে আমরা ডিএনএ রেপ্লিকেশন দিয়ে শুরু করব। এর আগে আমাদের সমস্ত বিষয়গুলো আলোচনা হয়েছে, আমরা বলেছিলাম পড়ে আসতে, তোমরা নিশ্চয়ই পড়ে এসছো। তো প্রথমেই দেখো, ডিএনএ রেপ্লিকেশন শুরু করার আগে আমরা একবার সেন্ট্রাল ডগমার বিষয়টা নিয়ে আলোচনা করি। আমরা জানি ডিএনএ থেকে ডিএনএ তৈরি হয়, যে প্রসেসটিকে বলা হয় রেপ্লিকেশন, ডিএনএ প্রতিলিপিকরণ বা ডিএনএ রেপ্লিকেশন। ডিএনএ থেকে এমআরএনএ তৈরি হয়, এই প্রসেসটাকে আমরা বলেছি যে কে বলা হয় ট্রান্সক্রিপশন। এবং এমআরএনএ থেকে তৈরি হয় প্রোটিন, যাকে বলা হয় ট্রান্সলেশন। এই গোটা প্রসেসটি যিনি আবিষ্কার করেছেন, মানে এই প্রসেসগুলো না, এই গোটা কনসেপ্টটা যিনি দিয়েছেন তার নাম হলো ক্রিক। ওয়াটসন ক্রিকের যে ক্রিক ভদ্রলোক, তিনি দিয়েছেন, এটাকে বলা হয় সেন্ট্রাল ডগমা। ট্রান্সক্রিপশন এই পদ্ধতিটি যে করছে, যে উৎসেচকের গ্রুপটা করছে, তাদেরকে বলা হয় ট্রান্সক্রিপ্টেজ। ট্রান্সক্রিপ্টেজ যে উৎসেচকটি ট্রান্সক্রিপশন পদ্ধতিটি করায়। এবার বিষয় হলো এই পর্যন্ত ঠিক ছিল, কিন্তু পরে দেখা গেল যে যাদের ক্ষেত্রে জেনেটিক মেটেরিয়াল আরএনএ, ডিএনএ নয় আরএনএ, তারা ম্যাক্সিমাম ক্ষেত্রে ডাইরেক্ট প্রোটিন সিনথেসিস করতে পারছে না। তো তারা কি করছে, তারা দেখা যাচ্ছে যে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ, তাহলে ট্রান্সক্রিপশন করছিল ট্রান্সক্রিপ্টেজ, তাহলে আরএনএ থেকে কমপ্লিমেন্টারি ডিএনএ, এই সি কিন্তু ক্যাপিটাল সি নয়, স্মল সি, কমপ্লিমেন্টারি ডিএনএ তৈরি করছে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ উৎসেচকটি আবিষ্কার হওয়ার পর। এটা আবিষ্কার হলো, যে পদ্ধতির নাম রিভার্স ট্রান্সক্রিপশন। তাহলে এটা যদি ট্রান্সক্রিপশন হয় ডিএনএ থেকে এমআরএনএ, তাহলে আরএনএ থেকে ডিএনএ তৈরির নাম হলো রিভার্স ট্রান্সক্রিপশন। এটা আবিষ্কার হওয়ার পর এখানে সেন্ট্রাল ডগমার আগে রিভাইজড কথাটি অ্যাড হয়ে গেল, রিভাইজড সেন্ট্রাল ডগমা। ব্যাস, পরীক্ষায় নির্দিষ্টভাবে যদি সেন্ট্রাল ডগমা আসে তাহলে আমরা সেন্ট্রাল ডগমা লিখবো, যা যেখানে এই এই জায়গাটা দেবো না আমরা। আর যদি বলে যে রিভাইজড সেন্ট্রাল ডগমা বা রিভার্স সেন্ট্রাল ডগমা নিয়ে আলোচনা করো, তাহলে সেক্ষেত্রে আমরা এটা দেবো। না চাইলে দেবো না, পাখামো করবো না, না চাইলে দেবো না। যদি সেন্ট্রাল ডগমা চাই শুধু সেন্ট্রাল ডগমা দেবো, যদি রিভার্স সেন্ট্রাল ডগমা চাই রিভার্স সেন্ট্রাল ডগমা দেবো। ঠিক আছে, ক্লিয়ার কাট ব্যাপার। এবার আমাদের আলোচনার বিষয়বস্তু হলো এই পদ্ধতিগুলো আমরা একে একে দেখবো। প্রথমে রেপ্লিকেশন, তারপর ট্রান্সক্রিপশন, তারপর ট্রান্সলেশন, এবং আজকে অবশ্যই শুধু রেপ্লিকেশন। হ্যাঁ, এগুলো অনেক বড় বড় প্রসেস, এগুলো অত সহজে এখনই শেষ হবার নয়। হ্যাঁ, অনেক বড় বড় প্রসেস, সময় লাগবে। এবার রেপ্লিকেশন প্রসিডিওর শুরু করার আগে আমরা একটি পরীক্ষা নিয়ে আলোচনা করব, আর সেটা মেসেলসন এবং স্টাল।
এই দুইজন ভদ্রলোকের, দুজন সায়েন্টিস্টের নামটা আবার বলছি, মেসেলসন আর স্টাল। এদের নাম ইম্পর্টেন্ট কেন? কারণ বলবে ডিএনএ রেপ্লিকেশন সম্পর্কিত মেসেলসন স্টালের পরীক্ষাটি আলোচনা করো, তো তখন আমাদের এই বিষয়টি আলোচনা করতে হবে। তার আগে আমাদের একটা বিষয় জানতে হবে আরো, সেটা হলো ডিএনএ রেপ্লিকেশনের যে ধরন, সেই ধরনটা কিরকম। তাহলে আমরা বলছি রেপ্লিকেশন, আর এই রেপ্লিকেশন হয় 3 রকমের। একটাকে বলছি আমরা কনজারভেটিভ, মানে সংরক্ষণশীল। 2 নম্বরটা বলছি আমরা সেমি কনজারভেটিভ বা অর্ধ সংরক্ষণশীল। আর 3 নম্বরটা আমরা বলছি ডিসরাপটিভ। এই 3 রকমের ডিএনএ রেপ্লিকেশন আছে। রেপ্লিকেশনের যে টাইপ, ডিএনএ থেকে ডিএনএ তৈরি করাকে বলা হয় রেপ্লিকেশন। রেপ্লিকেশনের 3 রকম টাইপের কথা বলা হচ্ছে। ধরো কনজারভেটিভ, হ্যাঁ, তো সেটা কেমন রয়েছে? ধরো এটা ডিএনএ স্ট্র্যান্ড। এবার এই ডিএনএ স্ট্র্যান্ডটা যখন রেপ্লিকেশন হয়, তখন কি হয়? প্রথমত দেখো, দুটো ডিএনএ স্ট্র্যান্ডকে যদি আমরা খুলে দিই, একটু বুঝিয়ে দিই, দুটো ডিএনএ স্ট্র্যান্ডকে যদি আমরা খুলে দিই, তাহলে এখানে ধরো সাপোজ বলছি টি আছে, তাহলে এখানে এ আছে, এখানে জি থাকলে এখানে সি আছে, এখানে সি থাকলে এখানে জি আছে, এইভাবে আছে। ওকে, এইবার এই দুটোর ওপর বেস করে যদি আমরা নতুন স্ট্যান্ড বানাই, তা দেখো এখানে ধরো নিউক্লিওটাইড পরপর জুড়ছে, নিউক্লিওটাইড পরপর জুড়ছে, তাহলে এখানে টি এর অপোজিট অবশ্যই এ আসবে, জি এর কমপ্লিমেন্টারি সি আসবে, সি এর কমপ্লিমেন্টারি জি আসবে, সি এর কমপ্লিমেন্টারি জি এবং টি এর কমপ্লিমেন্টারি এ, এভাবে আসবে। এবং আরেকটা স্ট্যান্ডেও একই ঘটনা ঘটবে, যে এর কমপ্লিমেন্টারি টি, সি এর কমপ্লিমেন্টারি জি। আশা করি বুঝতে পেরেছি আমি কি বলতে চাইছি। বলছি দুটো স্ট্যান্ড একই হলো, একই তো হলো, তাই না? আগে যেটা ছিল লাল রঙের ডি, দেখো সেই একই জিনিস তো হলো। তার মানে যে পুরোনো স্ট্র্যান্ডটাকে কপি করছে তাকে বলা হয় টেমপ্লেট। টেমপ্লেট স্ট্র্যান্ড মানে ছাঁচ। ডিএনএ রেপ্লিকেশন যে আমরা পড়বো, একবার জেনে নেওয়া উচিত যে কোথায় হয় ডিএনএ রেপ্লিকেশন। মনে করে দেখো, আমরা সেল সাইকেল পড়ার সময় G1 S G2 আর M পড়েছিলাম। এই এস ফেজে হয় ডিএনএ সিনথেসিস, যেখানে আমরা বলেছিলাম 2C 2 4C ডিএনএ ডাবল হয়। তাহলে ডিএনএ রেপ্লিকেশন সেল যখন তখন ইচ্ছা হয় না তার ডিএনএ রেপ্লিকেশন করতে। একমাত্র সে যখন সেল ডিভিশন করাবে, তার আগে তার সমস্ত কিছু ডুপ্লিকেশন যেমন হয়, তেমন ডিএনএটারও ডুপ্লিকেশন হয়। তো তখনই হয় এই রেপ্লিকেশনের প্রসেস, যাতে ডিএনএ ডবল করে, ডিএনএ তার কপিটাকে ডবল করে ফেলে। ওকে, আচ্ছা, তাহলে এখানে যেটা ছিলাম আমরা, যে 3 রকম টাইপ আমরা দেখাবো। প্রথমেই রয়েছে কনজারভেশন, কনজারভেটিভ টাইপ। হ্যাঁ, কনজারভেটিভ, কনজারভেশন মানে কনজারভেটিভ আর কি। হ্যাঁ, কনজারভেটিভ, সেমি কনজারভেটিভ আর ডিস্ট্রাকটিভ বা ডিসপারটিভ, দুটোই বলা হয়, কোনো অসুবিধা নেই। এবার দেখো এটা মুছে দিলাম। হ্যাঁ, এখানে যদি হয় এরকম ধরো হলো, যে এই যে দুটো ডিএনএ স্ট্র্যান্ড, এই দুটো ডিএনএ স্ট্র্যান্ড দুটো পরস্পর আলাদা হয়ে গেল, একটু সোজা সোজা আঁকছি। হ্যাঁ, আলাদা হয়ে গেল। আর যদি মনে হয় যে আঁকা বাঁকাই করো, তো চলো আঁকা বাঁকাই আঁকছি। আলাদা হয়ে গেল, এই স্ট্র্যান্ড দুটো আলাদা হয়ে গেল, এগুলোকে টেমপ্লেট বলা হচ্ছে। এবার এর সঙ্গে ম্যাচ করিয়ে দুটো স্ট্র্যান্ড তৈরি হলো। দেখো দুটো স্ট্র্যান্ড তৈরি হলো। এবার যেটা পুরনো স্ট্র্যান্ড ছিল, মাদার স্ট্র্যান্ড যেটা, সেই মাদার স্ট্যান্ডের সঙ্গে, মানে এইটা, এবং নতুন দুটো নতুনের সঙ্গে যদি এমন হয়, তখন তাকে বলা হবে কনজারভেটিভ টাইপ অফ ডিএনএ রেপ্লিকেশন। দেখো পুরোটা সংরক্ষণ হয়ে গেল না, পুরোটা সংরক্ষণ হয়ে গেল, এই জন্য একে সংরক্ষণশীল বলা হয়। বোঝা গেল? কারণ আগেরটা যেমন ছিল তেমনই থাকলো, পরেরটা যেমন তেমনই থাকলো। তাহলে গোটা প্রসেসটাকে বলা হচ্ছে তোমার কনজারভেটিভ, যদি এরকম হয় রেপ্লিকেশন। কিন্তু আমরা ডিএনএ রেপ্লিকেশন এভাবে পড়বো না, আমরা ডিএনএ রেপ্লিকেশন যেটা পড়বো সেটা অন্য টাইপে পড়বো। ঠিক আছে, সেটা আমরা আলোচনা করবো। দেখো তো কি রকম, সেটা হলো সেকেন্ড টাইপ। সেকেন্ড টাইপটা কি রকম? একই রকম, এখান থেকে শুরু করব।
দেখো এটা স্ট্র্যান্ডটা, মানে ডিএনএটা। এবার এই ডিএনএটা প্রথম এখানে আলাদা হলো, তারপরে একে ছাঁচ করে এটা আর একে ছাঁচ করে এটা তৈরি হলো, এবং এটা যুক্তও হলো একটা নতুন একটা পুরনো, একটা নতুন একটা পুরনো। তাহলে সংরক্ষণ হলো অর্ধেক, তাহলে অর্ধ সংরক্ষণশীল, সেমি কনজারভেটিভ টাইপ অফ ডিএনএ রেপ্লিকেশন আমরা এটা বলবো। আমরা আমরা এটা বলবো সেমি কনজারভেটিভ টাইপ। আরেকটা যেটা ডিসরাপটিভ বা ডিসপারসিভ যেটা বলছো, সেটা কি রকম? দেখো সেটা কি হয়, যে এই যে ডিএনএ টুকরোটা আছে না, এটা প্রথমে খন্ড খন্ড হয়, মানে টুকরো টুকরো করে রেপ্লিকেশনটা হয়। মানে সব টুকরো করে নেয় দি রেপ্লিকেশন হয় এমন বলিনি। মানে এরকম হয় যে কিছুটা নতুন কিছুটা পুরনো, কিছুটা নতুন কিছুটা পুরনো, কিছুটা নতুন কিছুটা পুরনো, এরকম করে হবে। দুটো স্ট্যান্ডই আঁকতে হবে এরকম করে, কিছুটা নতুন কিছুটা পুরনো কিছুটা নতুন, এরকম আর কি। হ্যাঁ দেখো, আবার এখানটা জুড়তে হবে আমাকে এটা দিয়ে, আবার এটাকে জুড়তে হবে আমাকে এটাকে দিয়ে, আবার জুতো এটাকে জুড়তে হবে এটাকে দিয়ে, এইভাবে করে যেতে হবে এখন। হ্যাঁ, বুঝে গেছো? মানে একই স্ট্র্যান্ডে কিছুটা নতুন কিছুটা পুরনো টাইপের ডিএনএ যদি থাকে, তখন তাকে ডিসরাপটিভ বা ডিসপারসিভ এই টাইপটাকে বলা হয়। আমাদের আলোচনার বিষয় যেটা, সেটা হলো এটা, ডিএনএ রেপ্লিকেশন সর্বদা সেমি কনজারভেটিভ টাইপের, অর্ধ সংরক্ষণশীল ডিএনএ রেপ্লিকেশন আমরা পড়ব। ঠিক আছে, তাহলে আমার ভালো করে বুঝে নাও যে দুটো স্ট্র্যান্ডের মধ্যে একটা স্ট্র্যান্ড থাকবে পুরনো, একটা স্ট্র্যান্ড হবে নতুন। ঠিক আছে, এবার দেখো মেসেলসন স্টাল তার পরীক্ষায় কি কি রকম ভাবে প্রমাণ করলেন যে ডিএনএ রেপ্লিকেশন সর্বদা সেমি কনজারভেটিভ। দেখো পরীক্ষার প্রমাণ কিভাবে করলেন। প্রথমে N15 যে নাইট্রোজেন বেস যোগ করার কথা বলা হচ্ছে, সেটা নাইট্রোজেনের 15, আর যেটা নর্মাল নাইট্রোজেনের বেস সেটা N14। নর্মাল যে নাইট্রোজেন সেটা N14, আর যেটাকে এখানে আইসোটোপ হিসেবে ইউজ করা হচ্ছে সেটা N15। মন দিয়ে শোনার আছে। তার মানে আমরা যদি আমাদের দেহ, যে কোনো কারোর দেহ তে যদি আমরা ডিএনএ এর বেস খুঁজি, তাহলে সেখানে নাইট্রোজেনের যে বেস পাবো সেটা N14। আর এখানে মেসেলসন এবং স্টাল ডিএনএ রেপ্লিকেশনকে সেমি কনজারভেটিভ প্রমাণ করার জন্য যে পরীক্ষা করেছেন, তাতে N15 কে ইউজ করেছেন। কি করেছেন? প্রথমে সাপোজ একটা একটা কন্টেনারের মধ্যে বা একটা পেট্রি ডিশের মধ্যে, একটা পেট্রি ডিশের মধ্যে কোলাই ব্যাকটেরিয়া কালচার করেছেন, এবং সেই কোলাই ব্যাকটেরিয়ার পুরো কালচার করার সময় তিনি যে নাইট্রোজেন বেস সাপ্লাই করেছিলেন তা হলো N15। কোলাই ব্যাকটেরিয়াকে N15 নাইট্রোজেনের মিডিয়ামে কালচার করছেন, চাষ করছেন গোদা বাংলায়, এবং কয়েকটি জেনারেশন চাষ করলেন, মানে কালচার করলেন। তো কয়েকটি জেনারেশন পার করার পর আমরা একবার ধরে নিলাম যে যত ব্যাকটেরিয়া আছে তাদের সবারই যে নাইট্রোজেন বেস সেটা হয়ে গেল N15। তাহলে দু চারটেকে দিয়ে যখন শুরু করা হয়েছিল, সেই দু চারটের ক্ষেত্রে N14 ছিল নাইট্রোজেন বেস, যে নাইট্রোজেন আছে। এরপর যখন N15 কিছু টাইম কালচার করলেন, তখন সমস্ত ব্যাকটেরিয়া যত হলো, আমরা একবার ধরে নিলাম যে সমস্ত ব্যাকটেরিয়াতে N15 যুক্ত নাইট্রোজেন বেস চলে এসছে সমস্ত ইকোলাই ব্যাকটেরিয়ার মধ্যে। কি করে এলো সেটা উত্তর শেষে পেয়ে যাব, প্রথমে একবার ধরে নিলাম। ওকে, তার মানে N14 থেকে N15 পুরো কনভার্ট করে নিলাম। এরপর এরপর এখান থেকে কিছু ব্যাকটেরিয়াকে নিয়ে, পরিমাণটা কিন্তু সবসময় এক থাকবে, হ্যাঁ, যে ব্যাকটেরিয়া নিচ্ছেন তার পরিমাণটা এক থাকবে। এটাকে তারা স্ম্যাশ করলেন, এবং স্ম্যাশ করার পর তারা সেন্ট্রিফিউজ যন্ত্রের মধ্যে সেন্ট্রিফিউজ করলেন। হ্যাঁ, তাহলে কি হবে, নির্দিষ্ট ডেনসিটি অনুযায়ী সব সাজিয়ে যাবে। আর আমরা ধরলাম যে এখানে N15, একটা কথা কি, N15 N14 এর থেকে ভারী, N15 N14 থেকে ভারী। তাহলে এটা একটা বিষয় মনে রাখতে হচ্ছে আমাকে। আর দু নম্বর বিষয় হলো, প্রথম যখন
কালচারটা করছেন তখন পুরো N15 মিডিয়ামের মধ্যে রেখে কালচার করছেন, ফলে টোটাল যে ইকোলাই ব্যাকটেরিয়া তারা N15 যুক্ত হয়ে গেছে। তো এই অবস্থায় যখন সেন্ট্রিফিউজ যন্ত্র রেখে ঘুরিয়ে নেওয়ার পর যখন টেস্ট টিউবে দেখা হচ্ছে, তখন দেখা যাচ্ছে যে নিচের দিকে একটা কালো, নিচের দিকে একটা এন, যেহেতু আমরা কালোটাকে ইউজ করছি অ্যাজ এন N15, নিচের দিকে একটা ডিপ ব্যান্ড এসছে এবং এই ব্যান্ডটি হলো N15 এর ব্যান্ড। প্রত্যেকটি জিনিস যখন অধঃক্ষেপিত হবে তখন তার ডেনসিটি অনুযায়ী হবে। তাহলে নাইট্রোজেনের যে বেস আছে তার নিজের ডেনসিটি অনুযায়ী হবে, আর এখানে N15 তার নিজের ডেনসিটি অনুযায়ী একটা ব্যান্ড তৈরি করেছে। উপর নিচের কেস এখন বুঝতে পারছি না, মোটামুটি একটা পজিশনে N15 তার ব্যান্ড তৈরি করেছে। ক্লিয়ার? এরপর থেকে তারা কি করলেন, এরপর থেকে এই মিডিয়ামে যে ইকোলাই ব্যাকটেরিয়া রাখলেন ওই ব্যাকটেরিয়াগুলোকেই তারপর নেক্সট কিছুজন, দেখো সবাইকে নিয়ে যদি স্ম্যাশ করে সেন্ট্রিফিউজ করে ঘুরিয়ে দেয় তো বেঁচে থাকলো না কেউ। তার মানে এটা আমাকে বুঝেই নিতে হবে যে কিছু ব্যাকটেরিয়াকে নিয়ে পরীক্ষা হচ্ছে, কিছু আছে। তাদেরকে নিয়ে কি করা হলো, নর্মাল যে নাইট্রোজেন বেস আর কি N14, সেই মিডিয়ামের মধ্যে তাদেরকে কালচার করা হলো। কতক্ষণ? মাত্র একটা জেনারেশন। বুঝবো কি করে? সময়, ব্যাকটেরিয়া 19 থেকে 24 মিনিটে একবার ডিভাইড করে। তার মানে মোটামুটি অ্যাভারেজ 20-24 মিনিট টাইম দিলে একটা জেনারেশন পার করেছে আমি ধরে নিতে পারি। আমরা বাইনারি ফিশন বা দ্বিবিভাজন পড়ার সময় আমরা শুনেছি যে 21 থেকে 24 মিনিটের মধ্যে ব্যাকটেরিয়া একবার ডিভাইড করে। তাহলে মোটামুটি একটা 20 মিনিটের টাইম দিলে আমরা বলতে পারি যে সেই ব্যাকটেরিয়া গোটা একটা জেনারেশন পার করেছে। আমাদের পরীক্ষাটা পড়ার আগে বুঝতে হবে যে আমরা কি পড়ছি। সেটা হলো ডিএনএ রেপ্লিকেশন যে অর্ধ সংরক্ষণশীল তার প্রমাণ পড়ছি। কি দেখতে পেলেন? ওই একই রকম ভাবে কিছু ব্যাকটেরিয়াকে এখানে নিয়ে এসে স্ম্যাশ করলেন, দিয়ে টেস্ট টিউবের মধ্যে বা সেন্ট্রিফিউজ করার পর দেখা গেল যে N15 এর যে পজিশন ছিল তার থেকে উপরে N15 এবং N14 এর একটা হাইব্রিড ব্যান্ড এসছে। যদিও আমরা ইচ্ছা করলে N14-15 কে একসঙ্গে মিশিয়ে করতে পারি, এমন নয় যে নিচের কালো দিতে হবে উপরে লাল দিতে হবে, এমন নয়, মিশিয়ে করতে পারি, কিন্তু মেশালে একটা অন্য রং হয়ে যাবে, সেই জন্য করলাম না। বিষয়টি হলো এটা মিশিয়ে, ঠিক আছে? এমন নয় যে লালটা উপরে, এটা যেমন ডিএনএ তো, ও তো আর আলাদা আলাদা করে নাই, একসঙ্গে আছে। আগে যে ব্যান্ডটা ছিল না, কালো রঙের ব্যান্ডটা, সাপোজ তার পজিশন ছিল এটা, দেখা গেল তার থেকে উপরে একটা ব্যান্ড এসছে, যে ব্যান্ডটা পুরোই N14-N15 এর হাইব্রিড ব্যান্ড, নিচে কোনো N15 এর ব্যান্ড নেই। ঠিক আছে? তাহলে এই ব্যান্ডটা হলো N14, কালার আর চেঞ্জ করতে পারছি না অত, N15 এর হাইব্রিড ব্যান্ড। ফার্স্ট জেনারেশন হলো। এরপর নেক্সট সেকেন্ড জেনারেশন, একই রকম, পরে যত পরীক্ষা করেছেন সবই কিন্তু N14 N14। তাহলে প্রথমবার N15 করে নিয়ে পরে সব N14 এর। তাহলে সেকেন্ড জেনারেশন কি দেখলেন? দেখলেন যে এখান থেকে আবারও সেই একই জিনিস স্ম্যাশ করে সেন্ট্রিফিউজ যন্ত্রে ঘুরিয়ে যখন টেস্ট টিউবের মধ্যে দেখা হচ্ছে, তখন দেখা গেল যে N14 এর যে ব্যান্ডটা ছিল সেটা আছে, কিন্তু সেটা আগের থেকে অর্ধেক হয়ে গেছে, আর অর্ধেক এসছে N14 এর আলাদা ব্যান্ড, পুরোই আলাদা। আর আমরা প্রতিবার ধরে নেব এই টোটাল ব্যান্ডটার যে ভলিউম থিকনেস তা প্রতিবার সমান আছে। সেটা হয়তো প্রতিবার আঁকা সম্ভব হবে না, কিন্তু প্রতিবার সমান আছে ধরতে হবে। ঠিক আছে? তাহলে N14-15 নিচে যেটা দেখানো হচ্ছে এটা N14-N15 এর হাইব্রিড ব্যান্ড, আর উপরে যেটা এসেছে সেটা N14 এর, শুধুই N14 এর ব্যান্ড। আরেকটা জেনারেশন দেখা যাক। ধরো আরেকটা জেনারেশন পরীক্ষাটি করা হলো, তাহলে কি হলো? পরীক্ষার তো নিয়ম একই, N14 মিডিয়ামের মধ্যে কালচার করা হচ্ছে,
এবং থার্ড জেনারেশনে দেখা হচ্ছে। কি দেখা গেল? দেখা গেল যে যে জায়গায় N14-15 এর ব্যান্ড ছিল সেই ব্যান্ডের ভলিউম আগের থেকে আরো কমেছে, এবং শুধু কমছে না, হাফ হয়ে যাচ্ছে। আর সেই হাফটা অ্যাড হচ্ছে উপরের N14 ব্যান্ডে। মানে যতবার কালচারটা করা হচ্ছে, সেন্ট্রিফিউজ করা হচ্ছে, উপরের N14 এর ব্যান্ড আস্তে আস্তে বাড়তে থাকছে নির্দিষ্ট রেশিওতে, আর ঠিক সমপরিমাণ হাইব্রিড ব্যান্ড কমতে থাকছে। আর প্রতিবার এর বিষয়টা হাফ হাফ করে। আমরা পাশে একটু দেখে নেবো বিষয়টা কি হচ্ছিল। দেখো, প্রথমবার, এই দেখো, সাপোজ একটা ডিএনএ দিয়ে দেখাচ্ছি, প্রথমবার N15 এর ব্যান্ড করা আছে। এবার দ্বিতীয়বার, এই দেখো, এটা নতুন তো বলেছি আমরা, যতবার দিয়েছি লালটা দিয়ে N14, আর মিডিয়ামে N15 নাই। নতুন কালচার মিডিয়ামে কিছু দেওয়া হচ্ছে না, শুধু N14 দেওয়া হচ্ছে। তাহলে N14 এর সাপ্লিমেন্ট সবসময় পাবে, সাপ্লাই পাবে সবসময় নিউক্লিওটাইড তৈরি করার সময়। তা দেখো, এবার দেখো তুমি, তাহলে N15 এর ব্যান্ড পাবো হিসাব মতো এখানে। এই জায়গায় N15 এর ব্যান্ড পাইনি, পেয়েছিলাম N15-14 এর হাইব্রিড ব্যান্ড। এই তো এই কারণের জন্য পেয়েছি, কারণ N15 পাওয়ার কথাই নয়। এরপরে দেখো, এখানে একটা স্ট্র্যান্ড, এখানে একটা স্ট্র্যান্ড, এগুলোকে খুলছি। এখানে একটা স্ট্র্যান্ড, এখানে একটা স্ট্র্যান্ড, এগুলো অরিজিনালি মাদার কপি, টেমপ্লেট। সাপ্লাই কিন্তু এটাই আছে, N14। দেখো, লাল দিলাম, লাল দিলাম, সববারই লাল দেবো, কারণ সাপ্লাই আমার তো ওটাই আছে। দেখো, এইটা যা ছিল তার ঠিক সেই পরিমাণ, সমপরিমাণ এখানে আসছে। এখানেও তাই বলেছি, হাইব্রিড ব্যান্ড যা আসবে তার সমপরিমাণ ব্যান্ড আসবে N14 এ। এরপর এরপর বুঝতেই পারছো, এটা এটা এর জন্য, এটা এর জন্য একটা, এর জন্য দুটো, টোটাল এটা মাদার স্ট্যান্ডে। এখানে একটা কালো মাদার স্ট্যান্ড ছিল, এখানে একটা কালো মাদার স্ট্যান্ড ছিল, টোটাল 8টা। কিন্তু সাপ্লাই আছে N14। তাহলে দেখো, লাল বাড়তে থাকছে, কালো কমতে থাকছে। আর ঠিক সেইভাবে কমবে হাফ করে, কারণ মেসেলসনস্টাল তো এটাই প্রমাণ করছেন, অর্ধ সংরক্ষণশীল। যদি হাফ করে না কমে, তাহলে অর্ধেক, সেটা বোঝা যাবে কি করে? সংরক্ষণ যে অর্ধেক করে হচ্ছে, সেটাই তো প্রমাণ করতে চাইছেন। তাহলে প্রতিবারের ব্যান্ডের থিকনেস খুব ভাইটাল বিষয়। এবার সমপরিমাণে ব্যাকটেরিয়াকে নেওয়া হচ্ছে, এটা একটু মাথায় রাখতে হবে, কারণ প্রতিবার ব্যাকটেরিয়া কন্টেন্ট যদি আলাদা আলাদা নিই, তাহলে ব্যান্ড হয়তো একটু আলাদা আলাদা থিকনেসে আসবে। তো সেরকম করলে তো হবে না, একটা নির্দিষ্ট পরিমাণ ব্যাকটেরিয়া নিয়ে প্রতিবার কালচার করা হচ্ছে, মানে স্ম্যাশ করা হচ্ছে, দেখা হচ্ছে। দেখো, এইভাবে যদি আমরা করতে যাই আরো কয়েকটি জেনারেশন, খানিকক্ষণ পর না কালো খুঁজে পাবো না, নেগলিজিবল হয়ে যাবে। কালো তো থাকবেই, কিন্তু একটা নেগলিজিবল অ্যামাউন্টে আসবে। ঠিক বলেছিলাম যে এখন N15 কি করে কালচার করার পরে, মানে তারা কিছু টাইম N15 কালচার করার পর কেন সব M15 হয়ে গেছিল, সেটা প্রথমে বলতে পারছিলাম না। বললাম শেষে গিয়ে বুঝতে পারবে কেন। কারণ ওই যে N15 যখন শুধু রেখে গোটা কয়েক কয়েক ব্যাটারিকে ছেড়ে দিয়েছে, তো ওরা তখন রিপ্লেসিং করেই যাচ্ছে, ডিভিশন করেই যাচ্ছে। আস্তে 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 তো তার তো সব সাপ্লাই তো N15 এর। তাহলে কিছু জেনারেশনের পর সবই N15 হয়ে গেছিল। আমরা ধরে নিয়েছিলাম যে প্রথমটা সব N15, ধরে নিচ্ছি। শেষে গিয়ে আমরা বোঝাতে পারবো যে N14টাও যখন এরকম এলো, N15টাও ওর মধ্যে ঢুকেছিল এরকম করে। ব্যাস, এটাই মেসেলসন স্টাইলের পরীক্ষা 3 নম্বরে আসতে পারে। ডিএনএ রেপ্লিকেশন থেকে প্রথম এটি 3 নম্বরের কোশ্চেন যেটা আসতে পারে। বলবে যে ডিএনএ রেপ্লিকেশন সম্পর্কিত মেসেলসন স্টাইলের পরীক্ষাটি বুঝিয়ে দাও। তাহলে তখন এই যে ছবিগুলো দিয়েছি আমরা, এগুলো দিতে হবে, অবভিয়াসলি এগুলো দিতে হবে। এগুলো ছাড়া কিন্তু হবে না, হ্যাঁ। মানে যেমন যেমন এখানে দেওয়া হয়েছে, সব সেই ভাবে কিন্তু দিতে হবে তোমাকে। তারপর এখানে টোটাল জিনিসটা কমপ্লিট হবে। ঠিক আছে, আশা করছি তোমরা সেগুলো পারবে। রেপ্লিকেশন মন দিয়ে শুনবে কিন্তু, হ্যাঁ, মানে একবারেই বুঝবে এমন করে শুনবে। ঠিক আছে, প্রথমত আমরা কি পড়তে চলেছি, ডিএনএ থেকে ডিএনএ কিভাবে তৈরি হয়। এইবার দুটো জিনিস, এক হলো প্রোক্যারিওটিক সেল, এক হলো ইউক্যারিওটিক সেল।
মানে প্রোক্যারিওটিক সেলের ডিএনএ রেপ্লিকেশন পড়তে হতে পারে, আর ইউক্যারিওটিক সেলে পড়তে হতে পারে, কিন্তু খুব সুখবর যে আমাদের ইউক্যারিওটিক সেলের ডিএনএ রেপ্লিকেশন আমাদের সিলেবাসের মধ্যে নেই। কেন বলছি এটা ভালো খবর? তার কারণ ইউক্যারিওটিক সেলের ডিএনএ রেপ্লিকেশন প্রোক্যারিওটিক সেলের থেকে অনেক বেশি জটিল। এবং সুখের খবর, ট্রান্সক্রিপশন ট্রান্সলেশন তাও শুধু প্রোক্যারিওটিক সেলে পড়তে হয়, আমাদের ইউক্যারিওটিক সেলে পড়তে হয় না। ঠিক আছে, তাহলে আমরা প্রোক্যারিওটিক সেলের ডিএনএ রেপ্লিকেশন নিয়ে আলোচনা করছি। এখন যে জানে না ডিএনএ রেপ্লিকেশন কি, তার জন্য আরেকবার, যে ডিএনএ থেকে ডিএনএ কপি তৈরি করা, যাকে বলা হয় ডিএনএ রেপ্লিকেশন। এবার এসো এখানে, ধরো একটা প্রোক্যারিওটিক সেল, তাহলে সেই ইউনিসেলুলার বলার অপেক্ষা রাখে না, আর তার ডিএনএ মানে এরকম কেস, তার জেনোফোর এরকম হয়। কিরকম হয়? সেটা হলো ডবল স্ট্র্যান্ডেড সার্কুলার ডিএনএ। ডবল স্ট্র্যান্ডেড সার্কুলার ডিএনএ, তাহলে আমরা এরকম করে দিলাম ডবল স্ট্র্যান্ডেড সার্কুলার ডিএনএ। আমরা এখানে যে ছবি আঁকবো তাতে তোমার মনে হতে পারে যে লিনিয়ার ডিএনএ নিয়ে আলোচনা করছি, তবে ওই জন্যই বলে রাখি প্রথমেই, আমরা এইখান থেকে এই পর্যন্ত একটা অংশ কেটে নিয়ে এখানে দেখাবো। সেই জন্য তুমি ভেবে নিও না যে ইউক্যারিওটিক সেলের মতো এরকম লিনিয়ার ডিএনএ নিয়ে আলোচনা করছি, তা কিন্তু করিনি। আমরা প্রোক্যারিওটিক সেলেরই আলোচনা করছি, শুধুমাত্র একটা অংশ কেটে নিয়ে আলোচনা করছি, কারণ গোটা জায়গাটা দেখানো সম্ভব নয় বোর্ডের মধ্যে। ওকে, তাহলে প্রথমেই আমার কাজ হলো যে একটি ডিএনএ কে এঁকে নেওয়া। একটা ডিএনএ কে মোটামুটি ভাবে আমরা এঁকে নিচ্ছি। সেই সাইন্টিফিক ছবি আমরা দেখতে পাবো না, একবারই বলে দিয়েছি যে শুধু ফিজিক্যাল স্ট্রাকচার অফ ডিএনএ পড়ার সময় সেই সাইন্টিফিক ছবি দরকার পড়বে বাকি। আচ্ছা, 5 প্রাইম 3 প্রাইম 3 প্রাইম 5 প্রাইম এ সমস্ত যে কেস, সেগুলো বসাতে হবে, কিন্তু আমি এই মুহূর্তে বসাচ্ছি না, কারণ একটু বুঝে সুঝে নিই যে আমি ঠিক সময় মতো করে বসিয়ে দেবো, নাহলে বসিয়ে আবার মুছতে হবে। ঠিক আছে, তো আমরা বসাচ্ছি না, ওগুলো বসাতে হবে। তাহলে এর ঝামেলা মিটে গেছে, এর ঝামেলা মিটে গেছে, আমরা মুছে দিলাম এই দুটো। ঠিক আছে, কারণ এইসব জায়গায় আমরা অনেক কিছু লিখবো। ডিএনএ রেপ্লিকেশন এই সিনেমাতে যারা অংশগ্রহণ করছে তাদের নাম অনেক। এবার দেখো, এখনকার যে সিনেমাগুলো হয়, আগে কি হতো, সিনেমা শুরু হলো, দেখো নাম পড়ে গেল সব, দিয়ে সিনেমা শুরু হয়ে গেল। এখন সিনেমা কেমন করে শুরু হয়, যে এক একটা করে ক্যারেক্টার কোনো একটা জিনিস দেখাচ্ছে, ক্যারেক্টারকে দাঁড় করিয়ে দিয়ে তার নাম উঠে গেল, না এরকম? তো আমরা ঝরঝর করে আগে নামগুলো দেখিয়ে দেবো হুড়ুর করে, দিয়ে তারপরে কে কোথায় লাগে এসব করবো না। ঠিক যার যখন যখন ভূমিকা আসবে তখন তখন তার নাম দিয়ে দেবো, দিয়ে দেখাবো সে কি করছে। ঠিক আছে, চলো তাহলে এখানে আমরা দুটো ভাগ করে নিলাম। একটা জায়গাতে আমরা লিখে চলবো যে কারা এই রেপ্লিকেশন সিনেমাতে অংশগ্রহণ করেছে, আর পাশে আমরা একটা জায়গায় লিখতে থাকবো যে এখানকার আরো কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন, যেগুলো 2 নম্বর বা 1 নম্বরে আসবে। রেপ্লিকেশন ট্রান্সক্রিপশন ট্রান্সলেশন এই তিনটি প্রসেসই ইনিশিয়েশন, ইলংগেশন এবং টার্মিনেশন এই তিনটে ভাগে বিভক্ত। রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন এই তিনটি পদ্ধতি ইনিশিয়েশন, ইলংগেশন, টার্মিনেশন মানে প্রারম্ভিক দশা, সম্প্রসারণ দশা এবং সমাপ্তি দশা, এই তিনটে দশায় বিভক্ত। বইয়ে যদি রেপ্লিকেশন পড়তে যাও, আর যদি এখন সান্দ্রার বই হয়, নতুন ভার্সন হয়, তাহলে কথা দিচ্ছি খুব কষ্ট হবে, রেপ্লিকেশন পড়তে খুব কষ্ট হবে, কারণ প্রচুর অ্যাড করে দিয়েছে। মানে নতুন রিভিশনে প্রচুর জিনিসকে অ্যাড করেছে, এত অ্যাড করেছে যে ক্লাস 12-এর জন্য ব্যাপারটি খুব জটিল হয়ে যাবে। হ্যাঁ, তো সেগুলো পড়ে পড়ে বুঝতে পারো, কিন্তু আমি আগে প্রথম গল্পটা শোনাই, গল্পটা শুনিয়ে দিলে বাড়িকে পড়তে পড়তে বুঝতে পারবে, তবে সমস্ত ইনফরমেশন মনে রাখার দরকার পড়বে না। আমরা পরে নোট দেবো, এখন পড়াবো, পড়বে 2-3-4 বার দেখবে, দিয়ে তারপরে যখন নোট দেবো সেই নোট অনুযায়ী পড়বে, তাহলে সব ইজি হয়ে যাবে। বইটা পড়বে, অবশ্যই বই পড়বে, বই পড়লে তারপরে তো বুঝতে পারবে বইয়ে কি আছে, তাই তো? দেখো, প্রথমেই ডিএনএ রেপ্লিকেশন যখন শুরু করছে, একটা গোল ডিএনএ কোন একটা জায়গা থেকে শুরু করতে হবে, তাই না? আমাদের একটু আগে দেখেছিলাম, মুছালাম, একটা গোল ডিএনএ। যেহেতু আমরা প্রোক্যারিওটিক সেলের ডিএনএ রেপ্লিকেশন পড়াচ্ছি, একবার লিখেই দিন আলা, বা যদি এখনো মনে হয়, তাহলে আমরা পড়ছি প্রোক্যারিওটিক সেলের ডিএনএ রেপ্লিকেশন। ঠিক আছে, তাহলে এই যে গোল ডিএনএ,
এই গোল ডিএনএ এর মধ্যে কোনো একটা জায়গাকে চুজ করবে, মানে শুরু করার জন্য। এখন শুরু করতে গেলে কি করতে হবে? ডিএনএ স্ট্র্যান্ড দুটোকে খুলতে হবে। কেন? কারণ দুটো স্ট্র্যান্ড কি অ্যাজ এ টেমপ্লেট বা ছাঁচ হিসাবে ব্যবহার করবে। ছাঁচ আমরা জানি, মূর্তি তৈরি করে সেই ছাঁচ আমরা জানি। তাহলে আমরা প্রথমেই যখন শুরু করি এখানে ছাঁচ দেখিয়েছিলাম, যারা প্রথম থেকে ক্লাস করেনি আমি কি করবো, কিন্তু আমরা প্রথমেই কাজ ছিল আমার এটাই, যে রেপ্লিকেশনের ছাঁচটা দেখিয়ে দিয়েছি। তাহলে দুটো ছাঁচ, দুটো স্ট্র্যান্ড দুটো ছাঁচ হিসেবে ব্যবহার হবে। সেই ছাঁচের উপর বেস করে কমপ্লিমেন্টারি স্ট্র্যান্ড তৈরি হবে। এ থাকলে টি আসবে, টি থাকলে এ আসবে, জি থাকলে সি আসবে, সি থাকলে জি আসবে। ওকে, তাহলে প্রশ্ন হলো যে গোটা ডিএনএ চক্রে কোন জায়গাটাকে প্রথম এখানে খোলার জন্য ব্যবহার করবে? অবভিয়াসলি এটি রিচ বেস পেয়ার। আমরা যখন ডিএনএ ফিজিক্যাল স্ট্রাকচার পড়িয়েছি তখন আমরা সেগুলো বুঝিয়ে রেখেছি। আর সেই এটি রিচ বেস পেয়ারকে বলা হয় অরিসিসাইট। প্রথম 2 নম্বরের কোশ্চেন, অরিসিসাইট কি? সেটা হলো ডিএনএ রেপ্লিকেশন যে জায়গাতে শুরু হবে সেখানে এটি রিচ বেস পেয়ার থাকে, যাকে বলা হয় অরিসিসাইট বা অরিজিন অফ রেপ্লিকেশন। প্রোক্যারিওটিক সেলের অরিসিসাইট জেনারেলি একটা থাকে, ইউক্যারিওটিক সেলের অনেক থাকে। কারণ ইউক্যারিওটিক সেলের ডিএনএ লেন্থ অনেক বড়। ওই ঠিক যেমন পলিজোম বা পলিরাইবোজোম পড়েছিলাম, টুকরো টুকরো করে তৈরি করে নিয়ে জুড়ে দেওয়া, ইউক্যারিওটিক সেলের যেমন টুকরো টুকরো তৈরি করে নিয়ে জুড়ে দেয়। বোঝা গেল? প্রোক্যারিওটিক সেলে কি হয়, যখন একটা জায়গা থেকে শুরু করছে, সাপোজ এরকম একটা জায়গা থেকে শুরু করছে, এরকম একটা জায়গা থেকে শুরু করছে, তাহলে এখান থেকে যখন শুরু করলো চলতে চলতে একমুখী হয়। ডিএনএ রেপ্লিকেশন হয় সর্বদা একমুখী। তাহলে এই দিক থেকে হতে 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 যখন এখানে এসে পৌঁছালো তখন সেই জায়গাতেই শেষ হয়ে গেল। তার মানে টোটাল কপিটা ডাবল হয়ে গেল। বোঝা গেল? তাহলে যে জায়গা থেকে শুরু হলো সেই জায়গাতে এ টি রিচ বেস পেয়ার আছে, কারণ এতে দুজনের মাঝে ডাবল বন্ড কাজ করে, ডাবল হাইড্রোজেন বন্ড কাজ করে। কিন্তু আমরা এমন একবারও বলিনি যে সেখানে জিসি নাই। আমরা বলেছি বলেছি এটি রিচ আছে, বেশি আছে। তো সেই রকমই একটি জায়গাকে দুর্বল জায়গা হিসেবে আমরা খুঁজে নিলাম, যেখানে ইচ্ছে করো, কোনো অসুবিধা নেই, আমরা প্রথম থেকে করবো। তাহলে আমরা করে নিচ্ছি কি এরকম, যে ধরো এখানে বেস আছে, এগুলোতে বেস, আর বেস গুনতে যেও না যেন, হ্যাঁ, যে দুটো খাঁজ মিলিয়ে এখন 10টা হচ্ছে কিনা গুনে দেখবো স্যার কি করছে, হ্যাঁ এইসব কিন্তু এখন মেনটেন করা যাবে না। ধরো জি আছে, এখানে সি আছে, এখানে সি আছে, এখানে জি আছে, সি জি টি এইভাবে আছে, বেস দেওয়ারও দরকার পড়বে না, এইভাবে আছে। হ্যাঁ, এবার আমরা বলেছিলাম এটি রিচ বেস পেয়ার করবো না, আমি ভুলে গেছি। চলো এখানে একটা জি দিলাম, আর বাকি এখানে একটা সি দিয়ে, বাকি এখানে এ টি, মানে এরকম একটা জায়গাকে প্রথম চুজ করছে যে এখানে কাটবো আগে, কারণ নরমকেই আগে অ্যাটাক করে সবাই। তো এখানে দুর্বল জায়গাকে অ্যাটাক করবে আগে। কে করবে? ওই যে সিনেমায় একজন একজন করে আসবে বললাম না, এবার যে এই অ্যাটাকটা করবে আর কি, মানে যে প্রসেসটি শুরু করবে তার নাম, তার নাম হেলিকেজ। একটি উৎসেচকের নাম হেলিকেজ। ওকে, দেখো এই উৎসেচকটিকে আমরা প্রথমেই এই জায়গাতে এইভাবে এঁকে দিলাম। ধরো ও এরম মাঝে মাঝে কাঁচি চালাতে চালাতে যাবে, এরম মাঝে মাঝে চালাতে চালাতে যাবে। যদি এটা অসুবিধা হয় তুমি ডিএনএ মইয়ের মতো করে নাও মনে মনে, এবার তো মাঝে চালানো যাবে। তোমার যদি এরকম পাক খেয়ে খেয়ে আছে বলে অসুবিধা হচ্ছে, তো তুমি মইয়ের মতো করে নাও, মইয়ের মতো করে নাও। তাহলে মাঝে ওই যে হাইড্রোজেন বন্ড গুলো আছে। আর আমরা বলছি হেলিকে যেখানে কাঁচি চালাতে চালাতে যাবে, কাঁচি এই বড় বড় কাঁচি চালাতে চালাতে যাবে, তার মানে দুটো স্ট্র্যান্ড পৃথক হতে হতে যাবে। তাহলে এখানে হেলিকেজ, তাহলে আমরা লিখে দিয়েছি হেলিকেজ উৎসেচক এখানে প্রথম কাঁচিটা চালাবে। যখনই কাঁচিটা চালাবে তখনই দুটো স্ট্র্যান্ড আলাদা হবে। আমরা এক কাজ করলাম, আমরা ডিএনএ কিছুটা স্ট্র্যান্ড এরকম করে মুছে দিয়ে খুলে নিলাম। এই জন্যই, ঠিক এই কারণের জন্যই আমরা 5'3'টা লিখিনি, যাতে এটা সুবিধা হয়। চলো আর একটু খুলে নিলাম। তাহলে বড় করে একটা জায়গা আমরা এখন ধরে নিলাম যে এটার ওপর কাঁচি চলেছে, এবং যে ভদ্রলোক কাঁচি চালাচ্ছিল সে আপাতত এই পজিশনে আছে।
ডিএনএ রেপ্লিকেশন সর্বদা একমুখী হয়, একটু আগেও বললাম। তাহলে ডিএনএ রেপ্লিকেশন চলছে ওই সাইডে। ঠিক আছে, সমস্যা একটা একটা করে বলবো আমি নিজেই, আর নিজেই তার সমাধান করাবো। ঠিক আছে, আচ্ছা, প্রথম সমস্যা হলো যে এখানে এই যে বেস গুলো খুলে গেল, চাষা গেল ঘর, তো লাঙল তুলে ধর, এরকম একটা কথা আছে, বুঝলে তো? কি ভাবছো, হেলিকেজ কেটে দিয়ে পালিয়ে গেল আর ডিএনএ চুপচাপ বসে থাকবে স্ট্যান্ড গুলো খুলে? খুলবে না, মানে বসে থাকবে না। ও যাওয়ার সঙ্গে সঙ্গে না চাইবে আবার পাকে নিতে। এটা একটা সমস্যা। এত কষ্ট করে খুললো ছাঁচ দুটো বার করার জন্য, যে সেই ছাঁচ অনুযায়ী নিউক্লিওটাইড গুলোকে জুড়বে। তাহলে এই ছাঁচটাকে এখনই রাখতে হবে। আর সেই জন্য সিনেমার সেকেন্ড জন এলো, SSB প্রোটিন, সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন। সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন কি করবে ওরা? ওরা ছিল, আচ্ছা কোথায় রেপ্লিকেশন হচ্ছে জানো তো? নিউক্লিয়াসের মধ্যে। ঠিক আছে, সেটা জানো, নিশ্চয় জানো। আচ্ছা, আর নিউক্লিয়াসে ডিএনএ রেপ্লিকেশন চলাকালীন ডিএনএ রেপ্লিকেশনের মানে ডিএনএ তৈরির যে কাঁচামাল, মানে নিউক্লিওটাইড, তা আমরা যা গিলেছিলাম বিভিন্ন জিনিসপত্র, সবার নিউক্লিয়াস ছিল, কারণ অর্গানিক খেয়েছিলাম, ইনঅর্গানিক তো খাইনি। তো যা যা খেয়েছিলাম সবার নিউক্লিয়াস ছিল, সবার নিউক্লিয়াস থেকে ভেঙে ডিএনএ ভেঙেছি আমরা, হজম করেছি, সেই নিউক্লিওটাইড সাইটোপ্লাজম হয়ে নিউক্লিয়াসের মধ্যে হাজির আছে। এগুলো আছে, ধরে নিয়েছি আমরা। ফিরে এসে এখানে কি করবে, যখনই খুলে দিয়ে চলে গেল না, তখনই SSB প্রোটিন ফটাফট এসে বসে গেল। আর বেশি করছি না, কারণ মুছতে তো আমাকেই হবে। এরকম করে সব পুরোটা SSB প্রোটিন এসে বসে গেল, সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন এসে বসে গেল। তার মানে আর এই দুটো স্ট্যান্ড আপাতত জুড়তে পারবে না। ঠিক আছে, আপাতত এই দুটো স্ট্যান্ড আর জুড়তে পারবে না। ঠিক আছে, এবার আমরা ওই প্রাইমটা দিয়ে দেবো। হ্যাঁ, দেখো, আমরা ইচ্ছা করে নিচের দিকে যে স্ট্র্যান্ডটা, সেই স্ট্র্যান্ডটা 3' টু 5' করলাম, আর এটা উল্টোটা করলাম। ডিএনএ রেপ্লিকেশন হয় সর্বদা 5' টু 3'। সেকেন্ড কোশ্চেন, শর্ট কোশ্চেন আসতে পারে, সেটাই তো হওয়ার কথা ছিল। মনে পড়ছে যে 3' ফাঁকা পড়েছিল, আমরা যে পেন্টোজ সুগার রেখেছিলাম, বা তোমার রাইবোজ যে সুগার বা ডিঅক্সি রাইবোজ সুগার রেখেছিলাম, তার 3' ফাঁকা ফেলে রেখেছিলাম। তাহলে নতুন নিউক্লিওটাইডকে যখনই জুড়তে হবে, তখনই 3' এন্ডে জুড়তে হবে। তাহলে নতুন স্ট্র্যান্ড যে তৈরি হচ্ছে, সে যদি 5' টু 3' তৈরি হয়, তাহলে যে টেমপ্লেটের উপর বেস করে হচ্ছে, সে নিশ্চয়ই 3 টু 5। বলছি টেমপ্লেটটা 3 টু 5 থাকলে তারপরে না নতুন যেটা তৈরি হচ্ছে সেটা হবে 5 টু 3। আমরা কি বলছি, ডিএনএ রেপ্লিকেশন হয় সর্বদা 5' টু 3', মানে নতুন নতুন জুড়ছে যারা, তাদের কথা বলা হচ্ছে। তাহলে ছাঁচটা তো উল্টোই হতে হবে, কারণ ডিএনএ তো আমরা সবসময় জানি যে অ্যান্টি প্যারালালি বিলং করে তারা। ক্লিয়ার? তাহলে আমরা এখানে যে টেমপ্লেট স্ট্র্যান্ডটিকে 3' টু 5' পাচ্ছি, তাকে নিয়ে কোনো ঝামেলা নাই। ঝামেলা তো হবে উপরের স্ট্র্যান্ডটাকে নিয়ে, যে নিজেই 5' টু 3' আছে, কারণ ডিএনএ রেপ্লিকেশন হয় সর্বদা 5' টু 3'। এরপর ডিএনএ রেপ্লিকেশন যে করবে, ডিএনএ রেপ্লিকেশন যে করবে, তার নাম ডিএনএ পলিমারেজ। ডিএনএ পল লেখা হয়। পলিমারাইজেশন কে করবে, যা তৈরি হচ্ছে তার পলিমারাইজেশন করবে, তার পলিমারেজ, আমরা আগেও বলেছি এটা। তাহলে ডিএনএ পলিমার তৈরি করবে, মানে নিউক্লিওটাইড অক্সি রাইবো নিউক্লিওটাইডের পলিমার তৈরি করবে ডিএনএ পলিমারেজ, আর আরএনএ তৈরি করা আরএনএ পলিমারেজ। এবার ডিএনএ পলিমারেজের অনেকগুলো ভাগ আছে, পলিমারেজ 1, 2, 3, 4, 5। তবে 4, 5 নিয়ে আমাদের কথা না বললেও চলবে। ডিএনএ পলিমারেজ 1, 2 আর 3 কে আমাদের জানতে হবে।
এখানে ডিএনএ রেপ্লিকেশনের মেন যে এনজাইম, যে অ্যাকচুয়ালি রেপ্লিকেশনটা করাবে, যে অ্যাকচুয়ালি নিউক্লিওটাইড গুলোকে পরপর জুড়ে দেবে, তার নাম ডিএনএ পলিমারেজ 3। লিখে দিলাম আমরা এখানকার প্রধান উৎসেচকের নাম ডিএনএ পলিমারেজ 3, মানে যে পলিমারাইজেশনটা করবে। হলো? এইবার এবার একটা প্রবলেম আছে, সেটা হলো ওই যে সেই প্রথমে আমরা যখন সাইকেল চালানো শিখি না, তখন ওই খানিকটা শিখে যাওয়ার পর তখন কি হয়, ওই স্টার্টিং আর এন্ডিং এ সমস্যা থাকে। মানে কাউকে একজন ধরে চাপিয়ে দিতে হবে, মানে শুরুতে ধরে দিতে হবে একবার, একবার চলতে লাগলে থামবো না, কিন্তু নামার সময় আবার উল্টাবো, কারণ নামতে জানি না, নামতে গেলেই ধবাস করে পড়বে একবার, আর ওঠার সময় পারে না, তাহলে ধরে একজনকে উঠিয়ে দিয়ে একবার চালু করে দিলে না, ও ট্রেন এখন চলতেই থাকবে চলতেই থাকবে। ডিএনএর অ্যাপ্লিকেশন না, ওই নামাতে বলিনি, শেষে বলিনি, শুরুতে একটু সমস্যা আছে। কারণ পলিমারেজ 3, আমি মজা করে বললেও আসল জায়গাটা সিরিয়াসলি নেবে। ডিএনএ পলিমারেজ 3 নিউক্লিওটাইডকে যোগ তো করতে পারে, কিন্তু শুরু করতে পারে না, এটার একটা সমস্যা আছে। আর সেই জন্য লাগে একজনকে, যার নাম আমরা আগে বলে রেখেছি, তার নাম আরএনএ প্রাইমার। আরএনএ প্রাইমার, যাকে আমরা পড়েছিলাম অ্যাজ এ আইআরএনএ, মনে পড়ে? তখন বলেছিলাম যে এর কথা আমরা পরে বলবো, ইনডিউসার আরএনএ বলেছিলাম, ঠিক সময় মতো করে আমরা বলবো। তাহলে সেই ইনডিউসার আরএনএ নাম এসছে এখন। ঠিক আছে, তো কিরকম হয় দেখো। প্রথমে কি হয়, আরএনএ পলিমারেজ এসে না একটু বসে যায়। ওই যে বললাম শুরু করাতে সমস্যা আছে, কাউকে ধরে দিতে হবে। তো আরএনএ প্রাইমার এসে ছোট্ট একটা আরএনএ টুকরো তৈরি করে দেয়। কেন? আরএনএ পলিমারেজ যদি এরা আরএনএ প্রাইমার হয়, অ্যাকচুয়ালি পলিমারেজের মতো কাজ করে, তাহলে আরএনএ পলিমারেজ কি আরএনএ তৈরি করবে? ডিএনএ থোড়াই তৈরি করবে, আরএনএ তৈরি করবে। তার মানে এখানে 5' টু 5' টু 3' একটা ছোট্ট আরএনএ টুকরো তৈরি করে দিল এই ভদ্রলোক। এইবার আর ডিএনএ পলিমারেজের সমস্যা নাই, এবারও পারে। ওই যখনই 3' ওইচ পেয়ে গেছে না, ফাঁকা ওইচ পেয়ে গেছে না, ও এবার গড় 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 করে তৈরি করতে লাগে গেল। এই শুরু করলো, এই চলছে একদম সোজা এখানে নিয়ে চলে এলাম। একটা বলার বিষয় আছে, অবশ্যই তখন সিঙ্গেল স্ট্যান্ডার্ড বাইন্ডিং প্রোটিন গুলো সব খুলে ফেলে গেছে, কিন্তু মানে যত যত এগিয়েছে তত একটা করে সিঙ্গেল স্ট্যান্ড বাইন্ডিং প্রোটিন খুলে গেছে আর নিউক্লিওটাইড কে যোগ করে দিয়েছে। কারণ এ তো যদি এখানে জি থাকে, ও তো চাপা দিয়ে বসে আছে, ও তো দেখতে দিচ্ছে না কে আছে, ও আগে সরবে, তারপর না দেখতে পাবে ছাঁচে কে আছে, আর সেই অনুযায়ী এসে ওখানে সি বসবে। প্রত্যেকবার সিঙ্গেল স্ট্যান্ডার্ড বাইন্ডিং প্রোটিন গুলো খুলে খুলে গেছে, তখন দেখতে পেয়েছে যে কি কি আছে টেমপ্লেটে, ছাঁচে এটিজিসি কি আছে, ঠিক তার কমপ্লিমেন্টারি জিনিসগুলোকে বসাতে বসাতে এগিয়ে গেছে। ক্লিয়ার? এইবার আরেকটি বিষয় আছে, সেজন্য একবারে মুজলাম তখন একবারই করব। সেটা হলো যতদূর ডিএনএ তৈরি হয়েছে ততদূর কিন্তু ফেলে রাখবে না, কি করবে? পাক খেয়ে নেবে। তার মানে এই জায়গাটাকে আমরা ইচ্ছা করে পাক মেরলাম, মানে এটা পাকটা কিন্তু খেয়ে যাবে। হ্যাঁ, মানে যত এগোতে থাকবে তত এই পাকটা কিন্তু খেতে খেতে মানে পাকটা খেয়ে যাবে। এবার তোমাকে একটা জিনিস বুঝতে হবে, আমি তো পড়াচ্ছি তোমাকে সিকোয়েন্স বাই সিকোয়েন্স একটা পদ্ধতি, কিন্তু এটা চলছে কিরকম, সেটা হলো ধরো ধরো জিটি রোডে কাজ চলছে, ঠিক আছে? এবার একটা টপ ভিউ দেখানো হচ্ছে, ড্রোনে হোক বা একটা স্যাটেলাইট ভিউ দেখানো হচ্ছে। তো কিরকম লাগবে যে একটা লম্বা রাস্তা চলে গেছে, তার উপর কোনো একটা জায়গাতে ওই ধোঁয়া উঠছে, হ্যাঁ, অনেক মেশিন দাঁড়িয়ে আছে, অনেক লোকজন দাঁড়িয়ে আছে, গোটা সিস্টেমটা ওখানে দাঁড়িয়ে আছে। গোটা সিস্টেমটা এগিয়ে যাওয়ার অর্থ হলো রাস্তাটা তৈরি হতে হতে যাচ্ছে না, এরকমই তো হয়। কিন্তু তুমি যখন টপ ভিউ দেখবে তখন বুঝতে পারবে এই ছবিটা। ডিএনএ অ্যাপ্লিকেশন তোমাকে ওইভাবে বুঝে নিতে হবে। আমি তো একটার পর একটা কাজ এ রো সে তা বলে যাচ্ছি, এরা সকলে মিলে একসঙ্গে কাজ করে চলেছে। ঠিক যেমন এখন ওই ডিসকভারি বা ওইসব জায়গাতে যখন ওই সে কোনো গাড়ি ফাড়ি তৈরি করা দেখায় না, এবারে রোবোটিক সিস্টেম এদিকে সে চাকাটাকে নিয়ে এসে লাগাচ্ছে, ওই সে নাটবোর্ড গুলা, মানে মেশিনারি সিস্টেমে করে দিচ্ছে সব, ওই হাতটা এসে ওখানে লাগিয়ে দিচ্ছে, ও এসে হেডলাইটটা লাগিয়ে দিল, এই সব হয়। তাহলে সেই রকম ভাবে তোমাকে ভাবতে হবে, এখানে গোটা সিস্টেমটাই একটা মেশিনারি সিস্টেম রয়েছে, যে
সবাই মিলে একসঙ্গে কাজ করে সিস্টেমটাকে পুরো এগিয়ে নিয়ে যাচ্ছে, আর ডিএনএ রেপ্লিকেশন হতে হতে যাচ্ছে। আমাদের তো পার্ট পার্ট করে দেখাতে হচ্ছে। বোঝা গেল? আচ্ছা, নেক্সট কোশ্চেন চলে এসেছে 2 নম্বরে। সেটা হলো ওয়াই ফর্ক অফ ডিএনএ রেপ্লিকেশন কি। সেটা হলো যখন এরকম ভাবে খুলে গেল না, এই দেখো এই জায়গাটাকে বলে ওয়াই ফর্ক, তাই না? এই যে এটা 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 আমরা এখানে খুলিনি বলে দেখে মনে হচ্ছে তোমার, আলটিমেটলি এরকম হয়েছে না, এরকম হয়ে গেছে, এরকম হয়ে গেছে। এই যে জিনিসটাকে দেখানো হচ্ছে না, এটাকে বলা হয় ওয়াই ফর্ক অফ ডিএনএ রেপ্লিকেশন। তাহলে পরীক্ষায় আসবে ডিএনএ রেপ্লিকেশনে ওয়াই ফর্ক কি। ঠিক আছে, ডিএনএ যখন তৈরি হচ্ছে, রেপ্লিকেশন হচ্ছে, তখন যে 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 জায়গাতে কাজগুলো চলছে সেখানে ওয়াই এর মতো খুলে যায়, তোকে ডিএনএ রেপ্লিকেশন ওয়াই ফর্ক বলা হয়। ঠিক আছে, তো এটা লিখতে হবে। এই পর্যন্ত এসে আবার নতুন একটা সমস্যা চলে এসছে। সেটা কি? সেটা হলো এই যে ধরো একটা সুতুলি দড়ি, হ্যাঁ ধরো দুটো দড়ি পাক খেয়ে খেয়ে সুতুলি দড়ি আছে। এবার যদি আমি একটা দিকে দুটো দড়িকে ধরে টান মারি, তাহলে ওই পোর্শনটা কি হবে? সুপার কয়েলিং হয়ে যাবে, খুলে যাবে না, সুপার কয়েলিং হয়ে যাবে, আরো বেশি পাক খেয়ে যাবে, যে দড়িটা এমন হিজিবিজি হয়ে যাবে না, আর খোলা মুশকিল হয়ে যাবে। এই সমস্যাটা হবে। তাহলে যখন এই প্রান্তটা ধরে এরকম করে টান মারছে, তখন ওই দিকে ডিএনএ রেপ্লিকেশনটা খোলা তো নাই যে খুলে পালাবে। আমরা তো সার্কুলার ডিএনএ পড়ছি, একটা মনে করে দেখতে হবে। যদি লিনিয়ারই পড়তাম তাতেই বা কি হতো, ডিএনএ তো অনেক লম্বা। তো যদি ভাবছি যে সবটা খুলে যাবে, তাহলে সব তো ডিএনএ স্ট্র্যান্ড গুলো মানে মাঝে হাইড্রোজেন বন্ডগুলো কেটে ফেলতে হবে, তারপর তো খুলতে পারবে, কারণ তো সে লেগে আছে। এটা সম্ভব নয়। তার মানে দাঁড়ালো যে এই যে রেপ্লিকেশন হওয়ার জন্য যে জায়গাটা তৈরি হয়েছে, এই কয়েলটা খোলার জন্য পরবর্তী জায়গাতে একটা বড় সমস্যা তৈরি হয়েছে, সেটা হলো সুপার কয়েলিং। তাহলে এখানে ডিএনএ আনউইন্ডিং প্রোটিন লাগবে, মানে একটা কাঁচি লাগবে, যে এখানে সে টুক করে একবার কেটে দেবে, এরপর ডিএনএ ওইটুকু স্ট্র্যান্ড এরকম করে পাকটা খুলে যাবে, যতটা পাক লেগে গিয়েছিল। যে করবে, পরপর লিখে দিচ্ছি, যে করবে এই কাজটি, যে করবে তার নাম গাইরেজ, যার আর একটা নাম টোপোআইসোমারেজ। টোপোআইসোমারেজ এ এসে এখানটা কেটে দেবে একবার, আর কেটে দিলেই খুলে গেল যতটা খোলার। এরপর পরের ভদ্রলোক এসে লাইগেজ, ওর কাছে সেই রিপেয়ার করা, তালিতাপ্পি দেওয়া। আমরা বলেছি ডিএনএ পলিমারেজ অ্যাকচুয়ালি ফসফেস্টার বন্ড তৈরি করে গোটা ডিএনএ স্ট্র্যান্ড তৈরি করে, কিন্তু তালিতাপ্পি মারতে ফসফেস্টার বন্ডই কাজ করে, মানে ফসফেস্টার বন্ডই তৈরি করে, কিন্তু তালিতাপ্পি, এই দেখো ডিএনএ লাইগেজ তালি দিয়ে দিল, ব্যাস। যে সমস্যাটা নতুন করে রাইজ করেছিল সেটা আবার সমাধান হয়ে গেল। তার মানে ওইদিকে যে অনেক কয়েল হয়ে গেছিল, সেই কয়েলটা আপাতত ফ্রি হয়ে গেছে। তাহলে আরো দুটো এনজাইমের নাম লিখে দিয়েছি কয়েলটা ফ্রি করাতে। ঠিক আছে, এবার ডিএনএ রেপ্লিকেশন এই দিকে স্ট্র্যান্ডটাই, মানে যেটা টেমপ্লেটে আছে 3' to 5', সেটা আরামসে চলছে, কোনো ঝামেলা নাই। সেই জন্য একে বলা হয় লিডিং স্ট্র্যান্ড। অবশ্যই এখানে লিখতে হতো আমাকে, কারণ এটা হলো একটি শর্ট কোয়েশ্চেন। লিডিং স্ট্র্যান্ড আর ল্যাগিং স্ট্র্যান্ড দুটো আসবে, এটা এখন লিডিং স্ট্র্যান্ড হলো। লিডিং স্ট্র্যান্ড কি ও ল্যাগিং স্ট্র্যান্ড কি, কোশ্চেন আসবে, গ্যাপ রাখলাম। আচ্ছা, 5' to 3' যে রেপ্লিকেশনটা চলছে এখানে, এটা হলো কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস ডিএনএ রেপ্লিকেশন চলছে কোথায়? যেটা 5' to 3' হচ্ছে, হচ্ছে বারবার মাথায় রাখবে, হচ্ছে এটা, মানে টেমপ্লেটটা 3 to 5, এটা রেপ্লিকেশনটা হওয়ার কথা বলা হচ্ছে। লিডিং স্ট্র্যান্ডে কন্টিনিউয়াস হয়, এবং সেটাই এখানে বলা হচ্ছে কন্টিনিউয়াস স্ট্র্যান্ড। তাহলে এই স্ট্র্যান্ডের বিষয়বস্তু যা আছে মোটামুটি বলে দিয়েছি, একটা খুচরো ঝামেলা বাকি আছে, সেটা আমরা পরে শেষ করব, কারণ ওইটাকে দেখতে হবে আগে। ঠিক আছে, ওই স্ট্র্যান্ডাই সমস্যাই সমস্যা। কেন? কারণ এখানে যখন 3' to 5' পাচ্ছিলাম টেমপ্লেট, আরামসে 5 to 3 চালিয়ে দিয়ে চলে গেল, কিন্তু ওখানে তো টেমপ্লেটটাই আছে 5 to 3, মানে যেটা ছাঁচ সেটাই তো আছে 5 to 3'। এই যে 5 to 3',
তাহলে ডিএনএ রেপ্লিকেশন হবেও তো 5 to 3 প্রাইম, তাহলে কি করে হবে? সম্ভব নয়। তাহলে এই সমস্যা সমাধান করেছেন, মানে উত্তর খুঁজে পেয়েছেন যে ভদ্রলোক, যে সায়েন্টিস্ট, তার নাম ওকাজাকি। সায়েন্টিস্ট ওকাজাকি এই সমস্যার সমাধান করেছেন। তাহলে সমস্যার সমাধান তো উপরওয়ালা করেছে, উনি আবিষ্কার করেছেন। ঠিক আছে, কিরকম করে? উনি বললেন কি, দেখো কিরকম ভাবে রাস্তাটা তৈরি হবে, মানে এটা তৈরি হবে কিভাবে। বললো ঠিক আছে, এই প্রান্ত থেকে ওই প্রান্ত রাস্তাটা তৈরি হবে। তো একটা কাজ করছি, যে আগে এক স্টেপ এগিয়ে পালাচ্ছি, দিয়ে পিছিয়ে পিছিয়ে আসছি, তাহলে রাস্তাটা হয়ে যাবে। মানে মানে প্রতিবার আরএনএ প্রাইমারের কথা বলা আছে। তাহলে এখানে যদি এখান থেকে রেপ্লিকেশনটা শুরু হয়, আগে তো প্রথমে এটা মুছতে হবে। একবারই মুছে দিলাম, একবার তো আর মোছা যায় না, মানে ওটা তো পার্ট পার্ট করে মুছবে, একে একে খুলে খুলে যাবে। তারা সব নিউক্লিয় প্লাজমে থাকবে, আবার ওই দিকটায় জুতো জুততে যাবে। সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন বলছি গো। আমরা তো আর কতবার ওরকম একা একা খুলবো, সেই জন্য খুলে দিচ্ছি। ঠিক আছে, আচ্ছা, এবার কি বলছি, যে এই যে আরএনএ প্রাইমারের কথা বলছি না, সেই প্রাইমারটা না একটু আগে গিয়ে তৈরি হয়ে গেল। যেখান থেকে শুরু হচ্ছে তার আগে গিয়ে তৈরি হলো। তাহলে ও আগে গিয়ে তৈরি হয়ে যাওয়া মানে ও যেদিকে ইচ্ছা 5 3 দেখাতে পারে, কোনো অসুবিধা নেই। হয়ে গেল 5 প্রাইম to 3 প্রাইম। এইবার কারণ এমনিতেও তো তাই হবে, তুমি দেখো না, এই স্ট্যান্ডটাকে যদি আমি একটু এগিয়ে নিয়ে যাই, তাহলে এখানটা কালোটা 5 to 3 নেই। আচ্ছা, তো আমি যদি কালোটা এখানে কেটে দিই, ধরো তোমার স্বার্থে আমি কালোটা কেটে দিলাম এখানটা, তাহলে এই কালোটা, এটা তো 5 to 3 আছে। এটা তো 5 to 3, কারণ এই তো 5 to 3 চলছে তো। তাহলে এটা না কাটলেও সেই একই কেস, 5 to 3 আছে। তাহলে হঠাৎ করে মাঝে একটা জায়গায় গিয়ে আরএনএ প্রাইমার তৈরি করে দিল একটা আরএনএ টুকরোকে। বলে এইবার হয়েছে, এবার ডিএনএ পলিমারেজ এসে বলছে আমি পেয়েছি এবার 3 প্রাইম ওইচ। এই দেখ কেমন করে রেপ্লিকেশন করতে হয়। সমস্যা সমাধান। ও বলছে প্রতিবার আমি একটু আগে গিয়ে না তৈরি করে দিচ্ছি তারা। আর ও বলছে ঠিক আছে, আমি পেয়ে গেছি এবার 3 প্রাইম, আমি এটাকে এসে ঠিকিয়ে দিলাম। একটু করে গ্যাপ রাখবো এখন, হ্যাঁ, আপাতত আরেকজনের ভূমিকা আছে তো, একটু করে গ্যাপ রাখছি, হ্যাঁ, মাঝে একটু করে গ্যাপ রাখছি। বোঝা গেল? তাহলে ওই প্রাইমে যে সমস্যাটা ছিল সেই সমস্যার সমাধান করে দিলেন। তাহলে একটু করে আগে গিয়ে আগে আরএনএ প্রাইমার তৈরি করে দেওয়া, তার 5 to 3 আমরা পেয়ে যাচ্ছি। আর আরএনএ পলিমারেজ তো 3 to 5 তৈরি করতে পারে, তৈরি করে দিল। এইভাবে একটু একটু করে আগে গিয়ে পিছিয়ে পিছিয়ে এসে ওটা তৈরি করে যাচ্ছে। তাহলে এটা যদি লিডিং স্ট্র্যান্ড হয়, তাহলে ওটা ল্যাগ করছে বারবার না। আমরা জানি ভিডিওতে ল্যাগিং এর মানে ল্যাগিং স্ট্র্যান্ড, থেমে থেমে যাচ্ছে। তাহলে এটা টুকরো টুকরো হয়ে যাচ্ছে। সেই জন্য পরের কোশ্চেন আবার চলে এলো, ওকাজাকি ফ্রাগমেন্ট কি? ওকাজাকি ফ্রাগমেন্ট বা ওকাজাকি টুকরো কি? ওই যে এই যে টুকরো গুলো, এই যে টুকরো টুকরো ডিএনএ তৈরি হচ্ছে না, সায়েন্টিস্ট ওকাজাকির নাম অনুসারে একে বলা হয় ওকাজাকি ফ্রাগমেন্ট। আচ্ছা, এটা যদি কন্টিনিউয়াস হয় অবভিয়াসলি ওটা ডিসকন্টিনিউয়াস। এবার গোটা রেপ্লিকেশন প্রসিডিওরকে বলা হয় সেমি ডিসকন্টিনিউয়াস। গোটা রেপ্লিকেশন প্রসিডিওরকে বলা হয় সেমি ডিসকন্টিনিউয়াস, কারণ অর্ধেক ডিসকন্টিনিউয়াস। এটা কন্টিনিউয়াস তো এটা ডিসকন্টিনিউয়াস, সেই জন্য বলা হয় সেমি ডিসকন্টিনিউয়াস, মানে অর্ধেক ডিসকন্টিনিউয়াস। তো পরীক্ষা কোশ্চেন আসতে পারে যে ডিএনএ রেপ্লিকেশন কে সেমি ডিসকন্টিনিউয়াস বলা হয় কেন? সেমি ডিসকন্টিনিউয়াস বলা হয় কেন? ঠিক আছে, তো এই পর্যন্ত তো হলো মোটামুটি। এখন একটু সমস্যা আছে। কি সমস্যা? সেটা হলো ডিএনএ এর মাঝে মাঝে একটু করে আরএনএ পড়ে আছে। এটা তো থাকবে না, এটা থাকে? ডিএনএ তো ডিএনএ থাকবে, আরএনএ কেন থাকবে? তাহলে এই যে ডিএনএ এর মাঝে মাঝে আরএনএ টুকরোগুলো আছে, ঝামেলাগুলো আছে, এই ঝামেলাগুলোকে হটাতে হবে। তাহলে এই ঝামেলাগুলো হটাবে যে, তার নাম ডিএনএ পলিমারেজ 1। একে বলা হয় কর্নবার্গের উৎসেচক। পরীক্ষা খুব আসে, কর্নবার্গের উৎসেচক কাকে বলা হয়? কর্নবার্গ সায়েন্টিস্টের নাম, তিনি ডিএনএ পলিমারেজ 1 আবিষ্কার করেছেন, সেই জন্য তার নাম অনুসারে একে কর্নবার্গের উৎসেচক বলা হয়। পলিমারেজ 1 কি করবে? দেখো করবে এটা, এই যে আরএনএ টুকরোগুলোকে না ওখান থেকে হটিয়ে দেবে। শুধু হটিয়ে দেবে না, সঙ্গে ও ছোট্ট ছোট্ট টুকরের ডিএনএ তৈরিও করতে পারে। ছোট কিন্তু, হ্যাঁ,
এবার আমি আঁকার জন্য একটু বড় বড় হয়েছে আরএনএ গুলো, এত বড় বড় হবে না, এর থেকে ছোট হবে, কিন্তু ওর থেকে ছোট আঁকলে বুঝতে পারবে না তুমি কিছু। ঠিক আছে, আরএনএ টুকরোগুলোকে সরিয়ে দাও, সেখানে ডিএনএ কে দাও, আরএনএ টুকরোগুলো সব সরিয়ে দাও, সেখানে ডিএনএ কে দাও। কিন্তু জুড়তে পারে না ও। জোড়ার জন্য এই যে ভদ্রলোক আগে থেকেই আছে, অনেক আগে থেকে কাজ করছিল এখানে, লাইগেজ, তাহলে লাইগেজ এসে জুড়ে দেবে। বুঝতে পারছো কতজন মিলে কাজটা করবে? সেই জন্য বলছি সিস্টেমটা গোটাটা একটা জায়গায় আছে, দিয়ে কাজটা চলছে। এবার দেখো এরকম ফাঁকাই পড়ে থাকবে নাকি? তাহলে আবার একবার মুছে দেবো, দিয়ে পাক খাইয়ে দেবো, চলছে। এতক্ষণ পর মোটামুটি একটা ভদ্রস্ত জায়গায় এসছে যে ডিএনএ রেপ্লিকেশন চলছে একমুখে, এবং দুটো স্ট্র্যান্ডই একমুখেই চলছে, সমস্ত সমস্যাকে সমাধান করিয়ে নিয়ে লিডিং ল্যাগিং যাই হোক না কেন সব মিলে জুলে মিলে সব একটা সাইড দিকে চলছে ডিএনএ রেপ্লিকেশন। আর একটুকুনি বাকি আছে, সেটা কি? সেটা হলো দেখো মাওবাদী অধ্যুষিত এলাকা দিয়ে যখন ট্রেন যায় না, তখন তার আগে আগে একটা ইঞ্জিন যায়, অন্য 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 একটা ট্রেনের ইঞ্জিন যায়, শুধু ইঞ্জিনটা। ঠিক আছে, কি জন্য? যে যদি রাস্তায় কিছু থাকে, ল্যান্ডমাইন থাকে, ট্রেন কাটা থাকে, কিছু সমস্যা থাকে, তাহলে উঠবে, দু তিনজন উঠবে, কোনো অসুবিধা নেই। মানে ড্রাইভার সঙ্গে আরেকজন ড্রাইভার আর গার্ড, এই তিন চারজন উঠবে, কোনো অসুবিধা নেই। কিন্তু ধরো দুরন্ত, শতাব্দী এদের মতো যে ট্রেনগুলো যাবে, তাতে প্রচুর প্যাসেঞ্জার থাকবে এবং অনেক ভিআইপি প্যাসেঞ্জার থাকবে, তো এদের করালে হবে না। সেই জন্য একটা ট্রেনের ইঞ্জিন সামনে সামনে যাবে, কিছুটা দূরত্ব রেখে ও চলে যায়, ও বেরিয়ে যাওয়া মানে সিগন্যাল সব ক্লিয়ার চলছে, তার মানে লাইনে কোনো প্রবলেম নেই। এবার তোমার মনে হতে পারে স্যার এটা হলে তো করমন্ডল এক্সপ্রেসের দুর্ঘটনা বা হ্যান ত্যান এসব হতো না মনে হচ্ছে। আরে গোটা ভারতবর্ষে এটা করা সম্ভব নাকি? তা তো সবার তো ডবল ডবল ইঞ্জিন লাগবে না, এত করা সম্ভব নয়। শুধুমাত্র যারা মানে দুরন্ত, শতাব্দী এই ধরনের যে সমস্ত সুপারফাস্ট ট্রেন আছে যারা খুব পপুলার, এবং যারা মাওবাদী অধ্যুষিত এলাকা দিয়ে যায়, বিশেষ করে যেখানে ল্যান্ডমাইন হ্যান ত্যান ঝামেলা থাকে আর কি, সেই সমস্ত জায়গাতে এইগুলো চালানো হয় আগে আগে। আমাদের এখানে আগে আগে নয়, পরে পরে যাবে একজন। আমাদের ডিএনএ রেপ্লিকেশনে আগে আগে কেউ যাবে না, পরে পরে একজন যাবে, যার নাম যার নাম ডিএনএ পলিমারেজ 2। কি করবে? এর কাজ হলো প্রুফ রিডিং মেকানিজম। যখন একটা সিনেমা বা একটা কাহিনী লেখা হয় না, তখন প্রুফ রিড করে একজন, একজনকে দেওয়া হয় প্রুফ রিডার। সে সব পড়ে পড়ে দেখে সব ঠিক আছে কিনা, ঠিক লিখেছে না, ঘুমের ঘরে একটা সিনেমা ধরে লিখেছে, অনেকদিন ধরে লিখেছে, কত রাতের বেলা ঘুম পেয়েছিল, ওখানে ঘুমিয়েও গেছে, তো একটু স্ক্রিপ্টে গন্ডগোল হতে পারে। তো এই গন্ডগোল যাতে না থাকে, তাহলে এখানে একজনকে দরকার যে প্রুফ রিড করে যাবে। সেই জন্য ডিএনএ পলিমারেজ 3 এখানে প্রুফ রিডিং মেকানিজম অ্যাক্টিভিটি দেখাবে। মানে মানে হলো এর পরে পরে যাবে, ওই এনজাইমটা এর পরে পরে যাবে এই দিক দিয়ে, যে দেখবে যে সব জায়গায় এ এর সঙ্গে টি বা টি এর সঙ্গে এ, বা জি এর সঙ্গে সি বা সি এর সঙ্গে এ বাইন্ড করেছে। তো যদি ভুল করে থাকে ওকে সরিয়ে দিয়ে ঠিকঠাকে বসিয়ে দিয়ে এগিয়ে চলে যাবে। প্রোক্যারিওটিক সেলে ডিএনএ পলিমারেজ 3 পার সেকেন্ডে 1000 নিউক্লিওটাইড অ্যাড করে, পার সেকেন্ডে। বুঝতে পারছো স্পিডটা? প্রোক্যারিওটিক সেলে ডিএনএ পলিমারেজ 3 পার সেকেন্ডে 1000 নিউক্লিওটাইড যোগ করে দেয় এক সেকেন্ডে। ইউক্যারিওটিক সেলে 50টা মতো যোগ করে। তাহলে যখন এত স্পিড রয়েছে, ভুল হওয়াটা স্বাভাবিক। আর সেই ভুল যাতে না হয়, ভুল হলে যেন ঠিক করা যায়, সেটা করবে ডিএনএ পলিমারেজ 2। বোঝা গেল? এই জন্য বলা হয় একে প্রুফ রিডিং মেকানিজম। তো কোন পলিমারেজ কি কাজ করে অবশ্যই আমাদের জানতে হবে, পরীক্ষায় আসবে কোন পলিমারেজ কি কাজ করে। ঠিক আছে, এবার দেখো একটা বিষয়, যে এখানে প্রুফ রিডিং মেকানিজম হয়ে গেল, যদি না হতো, আচ্ছা এতেও কি হয় না, এতেও কি গন্ডগোল হয় না? হ্যাঁ, কাজে ফাঁকি দিলেই হবে। কাজে ফাঁকি যার কাজ সে যদি ফাঁকি দেয় কাজে না করতে পারে, তাহলে সমস্যা হয়ে গেল। এবার তুমি ভেবে দেখো, ডিএনএ রেপ্লিকেশন যখন চলছে, প্রতিলিপিকরণ তো এইভাবে হয়, এই স্ট্র্যান্ডটা আলাদা হলো, এই স্ট্র্যান্ডটা আলাদা হলো। এবার তৈরি করতে গিয়ে যদি এই স্ট্যান্ডটাই ভুল হয়ে যায়, এটা যদি ভুল হয়ে গেছে, এইটা ধরো ঠিক আছে, এই ভুলটা তো ভুল 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 ভুলই হতে থাকবে। তার মানে রেপ্লিকেশনে যদি একবার ভুল হয়, তাহলে সে পরের সেলটাই ভুল,
সেই সেল থেকে যত সেল আসবে সব ভুল। বুঝতে পারছো কত বড় সমস্যা হতে পারে? তার মানে এই যে মিউটেশনের কথা বলি, এই যে আমরা বলি যে টিউমার হতে পারে, ক্যান্সার হতে পারে, মিউটেশনের ফলে ম্যাক্সিমাম খারাপ জিনিস হয়, এমনিতেও হতে পারে। কারণ রেপ্লিকেশন একটা নর্মাল প্রসিডিওর সেল ডিভিশনের সময় হয়। তা সেই রেপ্লিকেশনে ভুল ভ্রান্তি হতে পারে। আরেকটা ভুল ভ্রান্তি আমরা দেখেছিলাম ক্রসিং ওভারে, ক্লাস 11-এ ক্রসিং ওভার পড়ার সময় দেখেছিলাম এক্সচেঞ্জ করানোর সময় ভুল ভ্রান্তি হতে পারে। তো ক্রসিং ওভারে ভুল মানে মারাত্মক ভুল, কারণ সেখানে ক্রোমোজোম পার্ট চলে যায়, ক্রোমোজোমাল অ্যাবারেশন হয়। একটা ক্রোমোজোমের পার্ট যাওয়া মানে অনেক জিন চলে যাওয়া। আর এখানে জিনের প্রবলেম হবে একটু কম, মানে ব্যাপারটা সিরিয়াসনেসটা একটু কম, মানে এখানে একটা জিনের প্রবলেম হতে পারে, ওখানে গাদা জিনের প্রবলেম হবে একসঙ্গে। বুঝতে পারছো কি বলছি? তাহলে ডিএনএ রেপ্লিকেশনে যদি এক জায়গায় ভুল করে ফেলে, তাহলে সেই ডিএনএ থেকে সে তো ছাঁচ। এখন আমি যদি ভুল ছাঁচ তৈরি করি আর সেটাই যদি ছাঁচ হিসাবে ব্যবহার করা হয় প্রতিবার, তাহলে একটা জায়গাতে ভুল মানে তো ভুলই ভুল। তাহলে সব ওইখান থেকে যা তৈরি হবে সব ভুল। সেই জন্য পলিমারেজ টু অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দেখো, সবাই নিজের নিজের জন্য গুরুত্বপূর্ণ, তাহলে এখানে পলিমারেজ টু ও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এই কাজের জন্য। ঠিক আছে, এবার দেখো একবার শেষটা করে দিই। মনে করে দেখো আমরা শুরু করেছিলাম একটা জায়গা থেকে, জায়গার নাম ছিল অডিসি সাইট, লেখা আছে প্রথমেই এখনো অডিসি সাইট কি। তাহলে ধরো এখান থেকে শুরু করেছিলাম রেপ্লিকেশনটা, এবার করতে 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 দুটো স্ট্যান্ডই চলছে, দুটো স্ট্যান্ডই খুলেছে। তো দুটো স্ট্যান্ড যদি আমরা খুলে দিই একবার, তাহলে এরকম দাঁড়াবে যে একটা স্ট্যান্ডের কপি আর একটা এরকম তৈরি হয়েছে, আর একটা স্ট্যান্ডের কপি এরকম তৈরি হয়েছে। এই ভিতরে যেটা আঁকলাম সেটা মনে হচ্ছে ছোট, আর তোমার যদি মনে হয় এটা বড়, এর মনে হয়নি? ওইটা ওই দিক আছে, পিছনে আছে। একই তো হবে, ডিএনএ রেপ্লিকেশন তো যা আছে তাই কপি হচ্ছে, তাহলে একদম জেরক্স কপি, হুবহু কপি তৈরি হবে। তাহলে এক জায়গা থেকে শুরু হলো, ঘুরতে 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 এসে যখন শেষ করছে, ব্যাস রেপ্লিকেশন কমপ্লিট। এর মধ্যে কিন্তু আমরা ইনিশিয়েশন, ইলংগেশন এবং টার্মিনেশন করে দিয়েছি। ইনিশিয়েশন হলো শুরুর দশা, ইলংগেশন চলছে 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 চলছে, এটা ইলংগেশন, আর যেখানে শেষ হবে সেটা টার্মিনেশন। রেপ্লিকেশন নিয়ে কি কি কোশ্চেন আসতে পারে? এই যে 2 নম্বরের কোশ্চেন লাইন দিয়ে লেখা রয়েছে। আচ্ছা, এদের সকলের কাজ আসতে পারে, পরীক্ষায় আসতে পারে। ডিএনএ রেপ্লিকেশন সেমি কনজারভেটিভ কেন বলা হয়, এটা 2 নম্বরের কোশ্চেন আসতে পারে। আচ্ছা, রেপ্লিকেশন সম্পর্কিত মেসেলস স্টাইলের পরীক্ষা 3 নম্বরে আসতে পারে। রেপ্লিকেশনের বৈশিষ্ট্য লেখো 4 নম্বর আসতে পারে। সঙ্গে একটা লেজুর দিয়ে 5 হবে, মানে সব লিখতে হবে, বৈশিষ্ট্য লিখতে হবে, মানে গোটা রেপ্লিকেশনটা তোমাকে লিখতে হবে, ছবি না আঁকলেও চলে যাবে ওখানে। এটা একটা সুবিধা, যদি শুধু ডিএনএ রেপ্লিকেশনের বৈশিষ্ট্য লেখো দেয়, ছবি আঁকলে তো খুব ভালো, উত্তম কথা। এছাড়া দিতে পারে ডিএনএ রেপ্লিকেশনের ইনিশিয়েশন পদ্ধতিটি আলোচনা করো, ইলংগেশন পদ্ধতি আলোচনা করো, টার্মিনেশন পদ্ধতি আলোচনা করো। যদি যদি টার্মিনেশন দেয়, দেয় না জেনারেলি, যদি টার্মিনেশন দেয় তাহলে বিপদ বেড়ে গেল। ইনিশিয়েশনটা মোটামুটি একটু বলে তারপর টার্মিনেশন, ইলংগেশন আসতে হবে। ধপ করে ইলংগেশনে শুরু করলাম, চলছে চলছে স্যার বললাম শুধু চলছে চলছে, এমন তো বললে হবে না, ইনিশিয়েশনটা শুরু করে ইলংগেশন হয়। বোঝা গেল? এসব আসতে পারে, মানে মেসেলসন স্টাল 1 নম্বর, 2 নম্বর গোটা রেপ্লিকেশনের বৈশিষ্ট্য, ইনিশিয়েশন, ইলংগেশন, টার্মিনেশন, তিনটে, তাহলে 5টা ব্রড কোশ্চেন হলো। সঙ্গে কি আসতে পারে, এখন রিসেন্ট আসে 1 বছর 2 বছর অন্তর অন্তর খুব সহজ একটা প্রশ্ন আসে, সেটা এলে একদম কপাল ফিরে যাবে, দারুণ জিনিস। কি সেটা? বললো ডিএনএ রেপ্লিকেশনে ডিএনএ পলিমারেজ 3, এসএসবি প্রোটিন, হেলিকেজ, গাইডেজ আর ডিএনএ পলিমারেজ 1 এর কাজ লেখো। একটা একটা করে কাজ লিখবো, 5 নম্বর পেয়ে যাবো। 5 লাইনই 5 নম্বর, কেস ছাড়া, কোনো ছবি নাই, কিচ্ছু নাই, কিচ্ছু নাই, শুধু 5 জনকে দিয়েছে, 5 জনের কাজ লিখতে বলেছে। এটা এখন খুব আসে, যদি আসে খুব ভালো, এর থেকে ভালো জিনিস হয় না আর। ঠিক আছে, তাহলে কাজগুলোকে আমাকে ভালো করে জানতে হবে, নাহলে ওই 1 নম্বর করে আছে একটা কাজে, বুঝতেই পারছো 1-1.5 লাইন করে লিখবে, একটা কোনো নাম্বার পাবে, তো শোনো সেইটা ভদ্রভাবে সেরকম লিখতে হবে, উল্টো পাল্টা লিখে দিয়ে পারলে লিখতে হবে না। এই মোটামুটি ডিএনএ রেপ্লিকেশন।